রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করলো, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি বরাবরের মতোই জেফরি খান, এবং সবাইকে আবারও জানাতে চাই হ্যাপি নিউ ইয়ার 2025। দেখতে দেখতে ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়া দুটি প্ল্যাটফর্মে কিন্তু 2025-এ পদার্পণ করেছে, এবং আজকে কিন্তু আপনাদের জন্য এই জন্যই থাকছে স্পেশাল একটা পর্ব। আশা করছি আপনাদের আজকের পর্ব ভীষণ রকম সুন্দর লাগবে, বিকজ আজকের এপিসোডটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা এপিসোড হতে যাচ্ছে। বিকজ আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি চায়ের দোকানে ভৌতিক আড্ডা, এবং এই সিরিজটা আপনারা অনেক পছন্দ করেছেন, আপনার কাছ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা দারুণ সব কমেন্ট করেছেন, এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকেও কিন্তু আরেকটা দারুণ ঘটনা আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং নয়ন ভাই একদম আমাদেরকে পাঠিয়েছেন ঘটনাটি। এবং চায়ের দোকানে ভৌতিক আড্ডা মানি ভয়ের কিছু, কৃপি কিছু, এবং ভয়াবহ গাহিম করা কিছু ঘটনা থাকবেই। সো তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে আজকের ঘটনাগুলো আসলেই মর্মান্তিক এবং একই সাথে খুবই ক্রিপি। আমি আর দেরি করব না, আমি চলে যাব আজকের এপিসোডে। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে ভয়াবহ রকম সুন্দর লাগবে, এবং একই সাথে বলতে চাই আজকের এপিসোডটা আপনারা এনজয় করবেন। এনজয় করলে কমেন্ট করে জানাবেন। চলে যাই সরাসরি আজকের এপিসোডে। জাস্ট ছোট করে বলবো, আপনারাও চাইলে কিন্তু ভৌতিক দুনিয়ার ঘটনা পাঠাতে পারেন ভৌতিক দুনিয়া gmail.com, ঠিক এই ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। আর বেসিক্যালি তেমন কিছু করা লাগবে না, চলে যাই সরাসরি ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। চায়ের দোকানে ভৌতিক আড্ডা 5। জেফরি ভাই আসসালামু আলাইকুম। আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল লিসনার্স এবং সকল শ্রোতা বন্ধুরা এবং সকল ভাই এবং বন্ধুরা সবাই ভালো আছেন। আমি নয়ন সরকার। আজ আবারও নতুন বছরের শুরুতে 2025 সালের প্রথম ঘটনা চায়ের দোকানে ভৌতিক আড্ডা নিয়ে চলে এলাম। আজকের ঘটনাগুলো বেশ অদ্ভুত এবং একই সাথে বেশ বড় হতে চলেছে। আশা করছি ঘটনাটি ভালো লাগলে জেফরি ভাই আপনার সুমধুর মায়া ভরা সেই কণ্ঠে পড়ে শোনাবেন। শুরু করছি তাহলে আজকের গল্প। এক শীতের সন্ধ্যায় রহিম, সিরাজ, রবিন এবং রাতুল বরাবরের মতোই 4 বন্ধু মিলে গ্রামের এক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। দোকানের মালিক আব্দুল চাচা তাদের খুব পরিচিত একজন মানুষ। সব সময় হাসি মুখে সে চা বানান আর মুড়ি পরিবেশন করেন। রাত যত গভীর হয় তাদের আড্ডা যেন আরো বেশি জমে ওঠে। শীতের রাত, কুয়াশা ভরা চারিদিকে, এরকম ঠকঠকে করে কাঁপছে চারিদিক, এবং কাঁপতে কাঁপতে চা খাচ্ছে 4 জনই। আজ আড্ডার মেজাজটা একটু অন্যরকম। আলোচনার বিষয়বস্তু বেশ ভয়াবহ। 4 বন্ধু মিলে এক একজন নিজের জানা ভূতের গল্পগুলো আবারও শোনানোর সিদ্ধান্ত নিল। রহিম চায় চুমুক দিতে দিতে বলল, শোন, আজকে একটা ঘটনা বলি, বুঝলি? এই ঘটনাটা না আমি শুনেছিলাম আমার এক বন্ধুর মুখ থেকে। তবে ঘটনাটা খুব ক্রিপি, বুঝতে পারলি? সবাই খুব মনোযোগ দিয়ে শুনবি, হ্যাঁ? এবং আমি তোকে আবারও বলছি তোদেরকে, ঘটনার সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, কিন্তু বলতে পারিস ঘটনাটা যার কাছ থেকে শুনেছিলাম সে যেভাবে বলেছিল না, তা শুনে সত্যি ভয় লাগবে। চলে যাই সরাসরি আমার বন্ধু শাকিলের মুখে। বলছেন শাকিলের ভাষ্য মতে এক বন্ধু
মোকলেস জীবনের সবচাইতে ভয়ঙ্কর রাত কাটিয়েছিল এক ট্রেন স্টেশনে। ঘটনাটি প্রায় মোটামুটি বলা যেতে পারে 10 বছর আগের ঘটনা। মোকলেস একদিন গভীর রাতে ট্রেন ধরার জন্য এক নির্জন ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল। রাতের অন্ধকারে ট্রেন স্টেশনটি যেন আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। বাতি টিম টিম করে জ্বলছিল আর চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল। ট্রেন আসার কোনো সারা শব্দ নেই। স্টেশনটি যেন পুরোপুরি পরিত্যক্ত। কয়েক ঘন্টা অপেক্ষার পর ক্লান্ত হয়ে এক বেঞ্চিতে বসে পড়ল মোকলেস। বেঞ্চির পাশে থাকা এক পুরনো ঘড়ির প্রতি টিক 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 করে শব্দ যেন সময়ের ভারীতা জানান দিচ্ছিল। মোকলেস মনের ভেতরে এক অস্বস্তি অনুভব করছিল, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ কোথা থেকে যেন এক বৃদ্ধ পাগলাটে লোক তার পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। মোকলেস দেখল লোকটির চোখ অস্বাভাবিক লাল, যেন একটু আগে গাঁজা খেয়ে এসেছে। চোখ একেবারেই যেন টকটকে লাল, চুলগুলো এলোমেলো, তার পোশাক ছেঁড়া এবং তার শরীর থেকে একদম ভক ভক করে সিগারেটের গন্ধ বেরো হচ্ছে। সে পাগল লোকটা বলল, মশাই, একটা লাইটার হবে আর সিগারেটটা ধরা বুঝি। মোকলেস কথা বেশি বাড়ালো না। সে জানে এই পাগলকে যদি সে লাইটার না দেয় তাহলে বিপদ হতে পারে। মোকলেস কোনো কথা না বলে উচ্চ বাচ্চ না করে তার পকেট থেকে লাইটারটা বের করে দিল। বৃদ্ধ সিগারেটটা জ্বালিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, মশাই, এখানে অপেক্ষা করতেছেন কেন? আপনি কি জানেন না এই স্টেশনে কখনো ট্রেন আসে না? আপনি জানেন না? তখন মোকলেস চমকে উঠে বলল, কেন বলুন তো, আসবে না কেন? তখন সেই পাগল লোকটা বলল, এখানে যে আসে সবার ট্রেন তো নিয়ে চলে যায়, এই জন্য কেউ এখানে থাকে না। যে আসে সে চলে যায়। মোকলেস তেমন আর কথা বাড়ালেন না। তিনি ভাবলেন যে হয়তোবা পাগল ছাগল লোক, কি বলে না বলে তার কোনো ঠিক নেই। তাই মোকলেস সেই পাগলকে উপেক্ষা করে বলে উঠলেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। বৃদ্ধ এক মুচকি হাসি দিয়ে বলল, বিশ্বাস করলেন না তাই না? বিশ্বাস করলেন না তো? আচ্ছা বলছি শোনেন। 100 বছর আগে এই ট্রেন স্টেশনে মতি নামের একটা পাগল ছিল, বুঝতে পারছেন? আত্মহত্যা করছিল। লোকটা কিন্তু আত্মহত্যা এমনি করে নাই। এই লোকটা এই ট্রেন স্টেশনকে অনেক কিছু দিছে। জীবন এই ট্রেন স্টেশনের ময়লা পরিষ্কার করতো, সারা জীবন অনেক কাজ করতো, কিন্তু কিছু লোক তারে রীতিমতো সন্দেহ করে অনেক অনেক মারধর করে। এরপর তারে ওই স্টেশন থেকে রীতিমতো একদম রীতিমতো পালায় চলে যায়। এরপর সেই লোকগুলো ওই ট্রেন স্টেশন থেকে ওরা তাড়ায় দেয়, লাত্তি গুতা মারে তাড়ায় দেয়। এরপর অনেক কষ্টে সে পাগলা লোকটা না এই ট্রেন স্টেশনে পয়সা একেবারে ট্রেনে কাটা বইরা আত্মহত্যা করছিল। ট্রেনে বৈশা আত্মহত্যা করা বোঝেন, শরীরটা ভাগ হয়ে যায়, হাত পা একেবারে আলাদা হয়ে গেছিল। এত ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল, ভয়ঙ্কর রহস্যময় ঘটনা ঘটে, বুঝতে পারছেন? কিন্তু এই আত্মহত্যা করার পর এখানে শুধু খুন হয়, খুন আর রহস্যময় ঘটনা ঘটে। এই ট্রেন স্টেশনে কোনো মানুষ থাকে না, জানেন না আপনি? মোকলেস এবার বেশ ভয় পেয়ে গেল। তিনি বললেন, আপনি কিভাবে জানলেন এই ঘটনা? বৃদ্ধ লোকটি রহস্যময় গলায় বলল, আমি সব জানি, আমি এখানকারই একজন। মোকলেস সাহস করে জিজ্ঞেস করলো, বুঝলাম ভাই, আপনার ঘটনাটা আসলে খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু আপনার নাম কি, আপনি থাকেন কোথায়? বৃদ্ধ এবার গভীরভাবে তাকালো মোকলেসের দিকে। এরপর বললেন, হ্যাঁ, ভালো কোশ্চেন করছো। আমার নাম কি জানো? মতি। মোকলেস যেন আতঙ্কিত হয়ে বলল। বৃদ্ধটি হাসতে হাসতে মুহূর্তের মধ্যেই যেন অদৃশ্য হয়ে গেল।
কিন্তু তার হাসির শব্দ গায়েবী ভাবে যেন চারিদিকে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। কি বিভৎস তার হাসির শব্দ! চারিদিকে ঝিঝি পোকার ডাক যেন থেমে গেল। বাতি যেন হঠাৎ করে ঝলমল ঝলমল করে একবার নিভল, একবার যেন আবারও জ্বলে উঠল। পুরো পরিবেশটা কেমন যেন ভূতের হয়ে গেল। মুহূর্তেই যেন টিং 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 করে আওয়াজ হতে হতে ট্রেন স্টেশন থেকে মনে হচ্ছিল অনেক অনেক ট্রেন, দ্রুত গতির ট্রেন যেন চলে আসছে, কিন্তু কোনো ট্রেনের দেখা পাওয়া যাচ্ছিল না। স্টেশন হঠাৎ করে চারিদিকটাতে যেন ভারী বাতাস হয়ে গেল এবং কেমন যেন পচা মাংসের দুর্গন্ধ আসা শুরু করলো। মুকলেস চারপাশে তাকিয়ে দেখলো একদল মানুষ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখ ফ্যাকাশে, চোখে যেন গর্তের মতো গভীর, আর শরীরের চামড়া পচে গলে রীতিমতো খুবলে খুবলে পড়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সবাই মিলে। এ যেন এক ভয়াবহ মিছিল। ভয়ঙ্কর অপূর্বগুলো যেন তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। মুকলেস চিৎকার করে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা যেন মাটি থেকে সরছিল না। হঠাৎ তার মনে হলো সে কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা আটকে আছে। সে ফ্যাকাশে মুখের দলটি তার চারপাশে তাকে ঘিরে ধরলো। একজন তার দিকে হাত বাড়িয়ে বলল, চল, আমাদের সাথে চল, তোর সময় হয়ে এসেছে। এই দৃশ্যটা সহ্য করতে না পেরে মুকলেস মুহূর্তে রীতিমতো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। হার্ট ফেল হলো, তার শরীরে সম্পূর্ণ জড়সড় হয়ে বেঞ্চিতে পড়ে গেল। সকালে স্টেশন কর্মচারীরা এসে তার পচা গলা মৃতদেহ দেখতে পেল। তার শরীরের চামড়া সবাই লক্ষ্য করলো খুলে খুলে পড়ে আছে, আর সেখান থেকে পোকা যেন কিলবিল করে বের হচ্ছে। এক রহস্যময় এবং একই সাথে বিভৎস মৃত্যু দেখলো সবাই, এবং সবাই লক্ষ্য করলো তার মুখে একটা ভয়ঙ্কর ভয়ের ছাপ, যেন সে কিছুটা ভয়ঙ্কর কিছু দেখেছে এবং সে দেখে হার্টফেল করে মারা গেছে। কিন্তু সবাই বলা বলে পড়ছিল, হইতে পারে এখানে হার্টফেল করে মরে গেছে, কিন্তু লোকটার শরীর পয়সা গেল কেমনে? এত এত মনে হইতেছে একদিন আগের লাশ। এত দ্রুত পয়সা গেল কেমনে? আবার এখান থেকে পোকা বেরোতেছে। সবাই এভাবে করে নিজেদের ভিতরে যেন কানাঘুষা করতে লাগলো। এই ঘটনার পর থেকে স্টেশনটা ধীরে ধীরে অভিশপ্ত হয়ে উঠল। আরো বেশি অভিশাপ যেন চারিদিকে ঘুরতে শুরু করলো। কোনো মানুষ সেখানে আর আসতো না। যারা আসতো তারাই নাকি এই মুকলেসকে দেখতে পেত, এবং মুকলেসের ছায়া নাকি চারিদিকে বারবার মানুষকে ভয় দেখাতো। কেউ কেউ নাকি তার চেহারা দেখে ওখানেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। মতি নাকি সেই স্টেশনে ঘুরে বেড়ায়, এমনটাও শোনা যায়। তারা আত্মা নাকি খোঁজে নতুন শিকার। গল্পটা শেষ করে রহিম বলল, আমার মনে হয় কি জানিস, আমার মনে হয় মতি ভয়ঙ্কর এক পিশাচ হয়ে গেছে। কারণ আমি শুনেছি আত্মহত্যা করা মানুষের আত্মা নাকি শান্তি পায় না, আরেকজনের ক্ষতি করতে যায়। আর এই গল্পে মতি কিন্তু আত্মহত্যা করেছিল ট্রেনে চাপা দিয়ে, অর্থাৎ ট্রেনের দুর্ঘটনায় সে আত্মহত্যা করেছিল। এই জন্য পুরো ট্রেন স্টেশনটাই একদম হন্টেড হয়ে গেছে। এখনো নাকি ওই ট্রেন স্টেশনটা এখনো সেখানেই আছে, যদিও আমি তোদেরকে নাম বলবো না সেই ট্রেন স্টেশনের কোথায় আছে, কিন্তু এটা নাকি এখন এক্সিস্ট করে। সেখানে নাকি এখনো কান্নার আওয়াজ শোনা যায়। এখানে নাকি এখনো মতির মাঝে মাঝে মতিকেও দেখা যায়। এটা আমি জানি না এটা গুজব নাকি কি, কিন্তু এখনো আছে। এতটুকু শুনে বাকিরা সবাই যেন চুপচাপ হয়ে গেল। ট্রেন স্টেশনের পচা বাতাসের মুখের ভয়াবহতা যেন তাদেরকে ঘিরে ধরেছিল। এরপর সিরাজ বলল, বাবা রে বাবা, তোর ঘটনা দেখে আজকে ভয়ঙ্কর রে। হ্যাঁ, তুই দেখি আগে ফাড়িয়ে ফেললি, দারুণ। আমার খুব ভালো লেগেছে, বুঝতে পারলি? এটা আসলে খুব ভয়ঙ্কর ছিল। শোন, আমি তোদেরকে একটা ঘটনা শোনাই। এই ঘটনাটা বেশ ইন্টারেস্টিং, সবাই মনোযোগ দিয়ে শুনবি। চা খাচ্ছিস ভালো কথা, কিন্তু গল্পের মাঝে কিন্তু গল্প আবার কোনো প্রশ্ন করতে পারবি না, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং কিছু হবে। আর চাচা, আরেক কাপ চা দেন না। আব্দুল চাচা আরেক কাপ চা দিল এবং চায় চুমুক দিয়ে সিরাজ আবারও বলতে শুরু করলো, এই ঘটনাটা এক বৃদ্ধ কবিরাজ আব্দুর রহমান সাহেব তিনি আমাকে বলেছিলেন। তিনি যখন তরুণ তখন কবিরাজি শিখতে এক বিখ্যাত গুরু তার কাছে গিয়েছিলেন, এবং সত্যি কথা বলতে কি তিনি কামরূপ কামাখ্যায় থাকেন। তিনি কামরূপ কামাখ্যা থেকে সেই গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন।
গুরু জিন হাজির করার পদ্ধতি শেখান। আব্দুর রহমান চাচার কাহিনী শুরু হয় তার শিক্ষাগুরু কবিরাজ মাওলানা হারুন আর রশিদের সাথে। গুরু তাকে একদিন গভীর রাতে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। সেখানে একটা প্রাচীন বড় গাছের নিচে বসে বসে মন্ত্র পড়তেন। হ্যাঁ, আর আব্দুর রহমান চাচা কিছুটা ভীত সন্তুষ্ট হয়ে গেল, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে ভৌতিক আওয়াজ ভেসে আসছিল। তবে তিনি চুপ করে গুরুজির আদেশ পালন করছিলেন। গুরুজি বললেন, এই জিনকে ডাকতে হলে তোমাকে আগে নির্ভীক হতে হবে। ভুল করো না, না হলে তা প্রাণঘাতী হতে পারে, বুঝতে পেরেছো? গুরু মন্ত্র উচ্চারণ করা শুরু করলেন, আর রাত যেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। গাছের ডাল থেকে এক ঝলক ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল। আচমকাই অন্ধকার থেকে এক ছায়ামূর্তি তাদের সামনে উপস্থিত হলো। জিনটা তখন বলে উঠল, কেন আমাকে ডেকেছেন? গুরু নির্ভয় উত্তর দিলেন, আমার ছাত্রকে তার ইচ্ছা পূরণের জন্য সাহায্য করো। জিনটির গভীর কণ্ঠে তখন বলল, তোমরা যা চাও তা আমি দেব, তবে একটা শর্ত আছে। আব্দুর রহমান চাচা সেই শর্ত শুনে বুঝতে পারলেন যে এইটি কোনো সাধারণ ব্যাপার নয়। প্রতি শুক্রবার নির্দিষ্ট কিছু দান দক্ষিণা এবং উপাসনা করতে হবে একই সাথে মানুষের বলি দিতে হবে, ছোট বাচ্চা মানুষের বলি দিতে হবে, এবং সে জিনের উদ্দেশ্যে দিতে হবে। যদি সে ভুল করে তাহলে কিন্তু সে শেষ। একবার ভুল করায় তিনি জিনের ক্রোধের শিকার হলেন। সেই ভুলের কারণে তার বাড়িতে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। তার স্ত্রী এবং সন্তান অদ্ভুতভাবে অসুস্থতায় ভুগতে থাকে। একদিন গুরু তাকে বললেন জিনের উপস্থিতি বোঝার জন্য একটা আয়না ব্যবহার করতে। সেই আয়না ছিল এক বিশেষ ধরনের যন্ত্র, যা শুধুমাত্র জিনদের প্রকৃত রূপ প্রকাশ করত। রাতের অন্ধকারে সে আয়নায় যখন আব্দুর রহমান চাচা দেখলেন, তিনি দেখতে পেলেন তার নিজের ঘরের ভেতরে এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছে। তিনি ঘুমন্ত স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কিন্তু তিনি কিছুই টের পাননি। ভয়ঙ্কর সে ছায়াটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসছিল। আব্দুর রহমান চাচা বুঝতে পারলেন এটি সে ভয়ঙ্কর জিনের প্রতিশোধ, কারণ সে তার দক্ষিণা এবং একই সাথে সে কিন্তু তার বলি দেয়নি। পরবর্তী এক রাত তিনি আবারও সে গুরুর কাছে গেলেন। গুরু তাকে একটা বিশেষ মন্ত্র শিখিয়ে দিলেন যাতে জিনটিকে বন্দী করা সম্ভব। কোনো এক গভীর রাতে তিনি সে মন্ত্র পড়া শুরু করলেন। হঠাৎ তার ঘরের চারপাশে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতে শুরু করলো। বাতাস ভারী হয়ে উঠতে শুরু করলো। সবকিছু যেন কাঁপতে লাগলো। জিনটি চিৎকার করে বলল, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না। কিন্তু সাহস করে আব্দুর রহমান চাচা মন্ত্রপাঠ করতে লাগলেন। শেষ পর্যন্ত ভয়ঙ্কর আওয়াজটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তবে তার যাওয়ার আগে বলে গেল, তোর রক্তের কি একদিন আমার শিকার হবে, আমি এত সহজে যাব না, মাথায় রাখিস, আমি আবারও ফিরে আসবো। এরপর প্রায় 10 মাস পর আব্দুর রহমান চাচার সদ্য জন্ম নেয়া এক শিশু মারা গেল, কোনো কারণ ছাড়াই। সে রক্তাক্ত অবস্থায় মারা গেল। এক ভয়াবহ অবস্থা ছিল। এরপর থেকে আব্দুর রহমান চাচা আর কখনো জিন ডাকা তো দূরের কথা, কবিরাজি করেননি। এবং এই ঘটনার পর তার জীবন আর কখনো স্বাভাবিক হয়নি, কেননা তার একটা বাচ্চা কিন্তু ঠিকই চলে গেছে। তার কথা ছিল বলি দিতেই হবে, জিনের কথা ছিল বলি দিতে হবে, দেয়নি, প্রতিশোধ স্বরূপ তারা বাচ্চাকে নিয়ে যায়। তো এরপর থেকে প্রায় সময় এরকম ঘটনা করতে থাকলো। গভীর রাতে অদ্ভুত অদ্ভুত ছায়া, ভৌতিক সব স্বপ্ন, যা কিনা এখন পর্যন্ত তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি তার সন্তানদের অভিশাপ থেকে রক্ষা করার জন্য গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান, কারণ তিনি জানেন তার আরেকটা সন্তান আছে, তাকে বাঁচাতে হলে এখান থেকে অবশ্যই চলে যেতে হবে। কেবল একজন সদ্য জন্ম নেওয়া শিশুকে সে মেরে ফেলেছে, সে জিন প্রতিশোধ স্বরূপ মেরে ফেলেছে। আরেকজন আছে, হতেই পারে তাকেও যদি মেরে ফেলে, এই জন্য সে কবিরাজি ছেড়ে দেয়। এই ছিল আমার ঘটনা। সিরাজের গল্প শুনে সবাই যেন হতভম্ব হয়ে গেল। এরপর রবিন বলতে শুরু করলো, শোন শোন শোন, তোদের তো অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম, আজকে আমি তোদের খুব ইন্টারেস্টিং আর রহস্যময় ঘটনা শোনাবো, বুঝলি? ঘটনাটা কিন্তু একটা রহস্যময় স্কুলকে কেন্দ্রে, বেশ ভালো লাগবে। রবিন বলতে শুরু করলো, এই গল্পটা আমি ছোটবেলায় গ্রামের বুড়ো লোকদের কাছ থেকে শুনেছিলাম। ওই যে বলে না, লোক মুখে শোনা গল্প। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু যতটুকু শুনেছি সেভাবে বলছি। সেই প্রাইমারি স্কুলটা গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় এসে পরিচিত, বুঝলি? প্রায় 30 বছর আগে এই স্কুলে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল।
গ্রামের সেই প্রাইমারি স্কুলটি ছিল একদম সময়ের গর্ব, কিন্তু এক রাতে প্রধান শিক্ষক আনোয়ার সাহেব নিজের শ্রেণীকক্ষে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারণ কেউ জানে না, তবে তার মৃত্যুর পর থেকে স্কুলটা স্বাভাবিকভাবে ঘটনা করতে থাকে। প্রথমে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কেউ কেউ বলতো রাতে নাকি তারা কান্নার শব্দ শুনেছে, যেহেতু একটা বোর্ডিং স্কুল ছিল। সো রাতের বেলা ওই বোর্ডিং স্কুলে বিভিন্ন সময় অনেক ধরনের কান্নার শব্দ শোনা যেত। এরপর এক এক ছাত্র এক একভাবে অসুস্থ হয়ে মারা যেতে শুরু করলো। গ্রামের মানুষ স্কুলটিকে অভিশপ্ত বলে ঘোষণা করলো এবং সবাই চিন্তা করলো এইভাবে করে যদি চলে তাহলে সবাই ধীরে ধীরে মারা যাবে। আর এরপর একটা সময় স্কুলটি সিলগালা করে দিল, ধীরে ধীরে বন্ধ করে দিল। কয়েক বছর পর কিছু সাহসী যুবক সেই স্কুলের রহস্যভেদ করার জন্য সেখানে রাত কাটানোর পরিকল্পনা করে। ওই যে আছে না গোস্ট হান্টার, এই সেই গোস্ট ইনভেস্টিগেটর আছে না, আশেপাশে সবাই ওই যে ভিডিও ক্যামেরা করে আর দেখায়, ওরকমই প্ল্যান করেছিল তারা। রেকর্ড করবে, রেকর্ড করে সবাইকে দেখাবে যে এখানে কিচ্ছু হয় না। তো যাই হোক, ওরা সেই স্কুলে ভিজিট করলো। প্রথম কয়েক ঘন্টা সবকিছু শান্ত ছিল, একদম শান্ত, কিন্তু মধ্যরাতের পর শুরু হয় অদ্ভুত অদ্ভুত আওয়াজ। তারা তিনজন ছিল, তিনজন একেবারে ভয় পেয়ে যায়। তারা শুনতে পায় শ্রেণীকক্ষ থেকে কারো চিৎকার, আবার কারো টেবিল চেয়ার একেবারে সরে যাচ্ছে, এরকম সাউন্ড হচ্ছে। তাপ ধূপ দিয়ে সবকিছু এখান থেকে মনে পড়ে যাচ্ছে। এরপর একজন সাহসী করে রীতিমতো শ্রেণীকক্ষে ঢুকে দেখে সেখানে একটা ছায়া মূর্তি টেবিলের উপরে বসে আছে, আর চোখ থেকে রক্ত ঝরছে, আর তার গলা থেকে ভেসে আসছে রক্তের টকবক টকবক করা গর গর সাউন্ড, হয় না ঠিক এরকম। কারণ সে তো নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল, গলা থেকে রক্ত গল গল করে বেরোচ্ছিল। পরের দিন সকালে গ্রামবাসী দেখতে পায় সে যুবকদের একজন গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলে আছে, অন্য দুজন নিখোঁজ, আর একজন অর্ধ পাগল অবস্থায় স্কুলের সামনে বসে আছে। সে নিজের মাথা নিচে চাপড়াচ্ছিল, পাগলের মতো সে বারবার বলছিল আমাকে ছেড়ে দাও, আমি আর যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পাগল হয়ে গেছে, একেবারে পুরো পাগল। তো যাই হোক, গ্রামের একজন বৃদ্ধা একদিন বললেন স্কুলের জমিটি আগে এক জমিদারের ছিল, সেই জমিদার এখানে এক দরিদ্র কৃষককে নির্মমভাবে হত্যা করেছিল। সেই কৃষকের পরিবারের অভিশাপে নাকি জমিটা একেবারে অভিশপ্ত হয়ে গেছে। এরপর আবারও পরিদর্শক আসে যারা আধুনিক সরঞ্জাম নিয়ে স্কুলটি পরীক্ষা করতে চায়। তারা স্কুলের ভিতরে ক্যামেরা বসায়। প্রথমে কিছুই ধরা পড়ে না, কিন্তু ভোরবেলায় ক্যামেরা দেখা যায় একটা ভৌতিক মুখ ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বুঝলি। কেউ কেউ সে ফুটেজ দেখে অজ্ঞান হয়ে যায়। শেষে জানা যায় আনোয়ার সাহেবের মৃত্যুর পেছনে গ্রামের কিছু লোকের হাত ছিল। তারা জমির হাতানোর জন্য তাকে হত্যা করেছিল এবং সেটাকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তার আত্মা তো শান্তি পায়নি। আজও রাতের বেলায় অন্ধকারে সেই স্কুলে আনোয়ার সাহেবের আত্মা বিচরণ করে। তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য যে কেউ সেখানে যদি যায় তাহলে অভিশাপের শিকার হবে, কারণ আত্মা তো আর জানে না কে তাকে ক্ষতি করেছিল, সে শুধু স্বীকার করতে জানে, এতটুকু ছাড়া আর কিচ্ছু জানে না, সবাইকে স্বীকার করে। আর এইভাবে এখন পর্যন্ত সেই স্কুলটা সিলগালা করে অবস্থায় আছে। সেখান দিয়ে নাকি এখন এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে, বুঝলি, ওই স্কুলের আশেপাশে তো কেউ যায় না, এমনকি আশেপাশের পরিবেশটা রীতিমতো একেবারে পরিত্যক্ত ঘোষণা করেছে। ওই স্কুলের প্রায় 1 কিলোমিটার দূর থেকে মানুষকে সতর্ক করে দেওয়া হয় এখানে যাওয়া যাবে না, কারণ এখানে এক অতৃপ্ত আত্মার বিচরণ আছে। অনেক বড় জায়গা জুড়ে সিলগালা করা আছে ওটা, ওখানে কেউ যেতে পারে না, কারোর যাওয়ার কোনো অধিকারই নেই। ঘটনাটা শুনে সবাই যেন হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকালো। রহিম বলল, ওরে বাবারে বাবা, এই ঘটনাটা বেশি জোস রে, তুই কোথা থেকে পেলি ভাই? তুই ফাটাই ফেলি, আজকে ভয়ঙ্কর লাগছে তোর ঘটনা শুনে। তোর ঘটনা আজকে অনেক টুইস্ট ছিল রে, লাস্ট দিকে ভেরি ইন্টারেস্টিং ও খুবই ডেঞ্জারাস ছিল। ভালো লেগেছে, ভালো লেগেছে। রাতুল সবাইকে থামে বললো, হয়েছে হয়েছে, শোন শোন, আমার ঘটনাটা আমার নিজের চোখে দেখা, বুঝতে পারলি, হেবি মজা পাবি। এই আব্দুল চাচা, একটা চা দেন না, এরকম গল্প চা ছাড়া চলে নাকি? আব্দুল চাচা আবারও 1 কাপ চা দিলেন। এরপর রাতুল বলা শুরু করলো, শোন শোন শোন, এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা। আমার হোস্টেলে একটা রুমে একটা ছাত্র আত্মহত্যা করেছিল, তারপর থেকে সেখানে ভূতের ঘটনা ঘটতে থাকে।
শোন, আত্মহত্যা করেছে বললে ভুল হবে, এটার একটা বড় ধরনের ঘটনা আছে, সেটাই বলি। সেই ছেলেটার নাম ছিল নাদিম। একদম সহজ সরল চুপচাপ প্রকৃতির একটা ছেলে। তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। পড়াশোনার খরচ চালানোর জন্য সে প্রাইভেট টিউশন করতো। কিন্তু একটা মেয়ের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয়ে যায়, তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেয়। নাদিম একদিন জানতে পারে সেই মেয়েটির অন্য কারোর সাথে একটা পরকীয়ার সম্পর্ক আছে। সে বিষয়টি সহ্য করতে পারছিল না। প্রচন্ড ভালোবাসা যাকে বলে, তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। সে বারবার ভাবছিল যে মেয়েটাকে কিভাবে করলো, মেয়েটা কিভাবে তার সাথে এত বড় একটা ভয়ঙ্কর কাজ করলো। তো যাই হোক, সে ধীরে ধীরে খারাপ অবস্থা হয়ে যায়। একদিন গভীর রাতে সে তার নিজের রুমের ফ্যানের সঙ্গে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করলো। এরপর সেই রাতে আমি পাশের রুমে ঘুমাচ্ছিলাম, বুঝলি, হঠাৎ ফ্যানের অদ্ভুত শব্দ শুনতে পেলাম। আমি ভাবলাম হয়তো বাতাসে নড়ছে কিছু একটা, কিন্তু সে শব্দটা যেন ক্রমশ বাড়ছিল। আমি দরজা করে দেখলাম, ও মা, এটা তো আমাদের ক্লাসমেট নাদিমের রুম থেকে আলো জ্বলছে। ঘটনা কি? ভেতরে ঢুকে দেখি নাদিমের নিথর দেহ ফ্যানের সঙ্গে জ্বলছে। আরে বাবারে বাবা, আমাদের সারা শরীরেই মুখে গেল। তার চোখ খোলা আর তার দেহ বাতাসে তুলছে, একদম তার শরীর একেবারে তুলছে। হরি বাবারে বাবা! নাদিমের মৃত্যুর পর থেকে হোস্টেলে সেই রুমটি খালি রাখা হয়, কিন্তু রাতে প্রায় ওই রুম থেকে কারো কান্নার আওয়াজ শোনা যেত। কেউ কেউ বলতো সেখানে নাকি নাদিমের ছায়া মূর্তি দেখেছে। এই কথা কেউ বিশ্বাস করতো না প্রথমে, সবাই বলতো ঠাট্টা মস্কার করছে, ভূতের গল্প বানাচ্ছে। কিন্তু অনেক সময় অনেক প্রুফ অনেকে দেখেছে, এরপর বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এক রাতে হলো কি, আমার বন্ধু মিলে সাহস করে সেই রুমে ঢোকার সিদ্ধান্ত নিলাম। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে বাতাস ভারী হয়ে গেল, বুঝলি, ঘরের জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। তখন আমরা অনুভব করলাম, হে রে বাবা রে বাবা রে বাবা, খারাপ অবস্থা হচ্ছে। বুঝতে পারলাম যে আমাদের আশেপাশে আছে। আমরা দেখলাম একটা ছায়া মূর্তি দরজার পাশে দাঁড়িয়ে আছে। বিশ্বাস কর বন্ধু, আমি মিথ্যা বলছি না, আমরা স্পষ্ট দেখলাম। তার চোখ দুটো একদম লাল আর মুখে একটা বিকৃত হাসি। প্রতিটা মুহূর্তের মধ্যে রীতিমতো আমাদের দিকে এগিয়ে আসছিল সেটা। আতঙ্কে আমরা সবাই রীতিমতো রুম থেকে বেরিয়ে আসলাম। সেই রাতে আমরা দেখলাম নাদিমের আত্মা পুরো হোস্টেলে ঘুরে বেড়াচ্ছে। একজন ছাত্র বলল, নাদিম আমাদের কিছু বলতে চেয়েছিল রে, কিন্তু আমরা তাকে সাহায্য করতে পারিনি রে, আমরা তো ভয় সেখান থেকে চলে আসলাম। কয়েকদিন পর হোস্টেলের একজন পরিচ্ছন্ন কর্মী নাদিমের একটা রুমের একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, আমি জানি আমার চলে যাওয়ার জন্য সবাই কষ্টদায়ক হবে, কিন্তু আমার ভালোবাসা আমাকে ধোঁকা দিয়েছে। আমি আর এই দুনিয়ায় থাকতে পারবো না, কিন্তু আমি একা যেতে চাই না। আমার ব্যথা সবাই অনুভব করবে। এই চিঠি পড়ার পরে সবাই বুঝতে পারে নাদিমের আত্মা হোস্টেলের অন্যদেরকেও থাকতে দেবে না। তার কষ্ট বোঝানোর জন্য বারবার তাদেরকে ভয় দেখাচ্ছে। এতটুকু বলেই রাতুল বলল, এই ঘটনার পর আমরা সেই রুমে আর কখনো যাইনি। হোস্টেলের সবাই নাদিমের জন্য দোয়া করলো, বিলাদ মাহফিল করলো। রীতিমতো কবিরাজও সেখানে নিয়ে এসেছিল আমি যতটুকু জানি যাওয়ার আগে, কিন্তু লাভ হয়নি। কবিরাজ এসে বাড়ি বন্ধ করে দিয়েছিল, ঘরটা বন্ধ করে দিয়েছিল। নাদিমের আত্মা কিন্তু সেখানেও এখন পর্যন্ত যায়নি। এখনো নাকি প্রায় সময় নাদিমকে দেখে সবাই, অনেককে দেখেছে, কিন্তু ক্ষতি করে না কারো। আর নাদিমের ঘরটা আজীবনের জন্য সিলগালা করা আছে, এখনো আছে। এখন ওই রুমের কাছে কেউ যায় না। ওই রুম নাকি উপর থেকে একেবারে সিলগালা করে, এবং ওইখানে যে দরজাটা ছিল না, দরজাটা সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এতটাই হন্টেড হয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। সবাই রীতিমতো হতভম্ব হয়ে গেল তার ঘটনা শুনে। চায়ের দোকানে আব্দুল চাচা বলে উঠলেন, তোমার ঘটনা কিন্তু আজকে খুব ভয়ঙ্কর, বুঝতে পারছো? আমি বৃদ্ধ মানুষ, কিন্তু আমার নিজের ভয় করতেছে। শোনো তাহলে, আমার একটা ঘটনা আছে, বুঝতে পারছো? এই ঘটনা বলে কিন্তু আজকে রাতে শেষ করবো, কেমন? এই ঘটনা আমার নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। যখন আমি তরুণ ছিলাম, এক রাতে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ভয়ঙ্কর এক পিশাচের মুখোমুখি ছিলাম, বুঝতে পারছো? পিশাচটি এক সময় মানুষ ছিল, তার নাম ছিল শ্রীকান্ত। এক নির্জন গ্রামে সে বাস করতো। লোকটি খুবই দরিদ্র ছিল, কেমন, কিন্তু ধনী হওয়ার অদম্য ইচ্ছা তারা পাগল বানায় ফেলে। পাগল যে বলে না, লোভে পাপি মৃত্যু। একদিন হলো কি, সে গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তারে বলে, যদি তুমি শয়তানের পূজা করো না, তবে তুমি অসীম শক্তির ক্ষমতা দেওয়ার হয়ে যাবে। শ্রীকান্ত এই প্রস্তাবে রাজি হয়ে যায়।
শয়তানের পূজা করা শুরু করে দেয়। পূজা আর অনুযায়ী তাকে প্রতিদিন অন্ধকার রাতে নির্জন জায়গায় গিয়ে শয়তানের মন্ত্র জপ করতে হতো। প্রথমে কিছু ঘটে নাই, কিন্তু কয়েক মাস পর সে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্নের শয়তান তার সঙ্গে কথা বলতো। এক রাতে হইল কি, শয়তান তার কাছে উপস্থিত হলো, স্বয়ং একটা মানুষের রূপ নিয়ে আসলো। তারা বলল, তোর আত্মা আমার কাছে দিয়ে দিতে হবে, বলি দিতে হবে তোর আত্মাকে, তাহলে আমি তোকে সবকিছু দেবো, তোকে শক্তি দেব। লোভে পড়ে অন্ধ হয়ে গেল শ্রীকান্ত, রাজি হয়ে গেল। কিন্তু সে বুঝতেই পারলো না এই শক্তির ফলে তার জীবন কি ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে। শ্রীকান্ত ধীরে ধীরে অমানবিক হয়ে উঠল। তার চোখ দুটো রীতিমতো রক্ত লাল হয়ে গেছে, আর তার শরীর থেকে অদ্ভুত অদ্ভুত গন্ধ বেরোতে শুরু করলো। লোকজন তাকে এড়িয়ে চলতে শুরু করলো। একদিন হলো কি, শয়তানের আদেশে শ্রীকান্ত নিজের জীবন নিজে শেষ করে দিল। আত্মহত্যা করলো। শুধু আত্মহত্যা না, শয়তানের নামে বলে দিল নিজেরে। কিন্তু মৃত্যুর পর সে কিন্তু শান্তি পেল না। তার আত্মা পিশাচে পরিণত হয়েছে, পিশাচ, এবং সে সেই জঙ্গলে ঘুরে বেড়াতে শুরু করলো। আব্দুর রাও চাচা এতটুকু বলেই বললেন, সে রাতে আমি জঙ্গলের ভেতর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ আমার সামনে অদ্ভুত মানুষ দেখতে পাইলাম। তার চোখ ছিল লাল, তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল। সে বলল, তুই এখানে কেন এসেছিস? আমি আর কোনো কথা বলতে পারলাম না। সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো। প্রাণ আর রক্ষা নাই, আমি তো বুঝে গেছিলাম আমার মরে ফেলবো, আজকে বোধ আমার মেরে ফেলবে। এরপর আমি ভাবলাম, এখন তো আমি কি করব, পালানোর চেষ্টা করতে হবে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার পা যেন মাটি থেকে উঠতেছিল না, অবশ হয়ে গেছিল আমার পা। পিশাচটা আমার হাত পা ধরে টান দিয়ে বলল, তোর রাতটা আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে। আমি তখন এক চিৎকার করলাম, অনেক জোরে চিৎকার করলাম। তখনই লক্ষ্য করলাম সন্ন্যাসী গোছের একটা লোক সেখানে উপস্থিত হয়েছে। তিনি একটা বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলেন। পিশাচটি চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সন্ন্যাসী আব্দুল চাচাকে বললেন, এই পিশাচ শ্রীকান্ত, শয়তানের পূজার ফল, তখন এখানে রাতের বেলায় এসো না। সন্ন্যাসী আরো বলল, শ্রীকান্তের আত্মা এখনো শান্তি পায়নি, মুক্তি পায়নি। সে প্রতিনিয়ত মানুষের আত্মার খোঁজ করে। যারা লোভী এবং দুর্বল মনোভাবের, তারাই এই পিশাচের শিকার হয়। তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমি চলে আসলাম। এরপর আর ওই রাস্তা দিয়ে কোনোদিন যাইনি। আমি মেলা মেলা ভয় পেয়েছিলাম সেদিন। আমি 6 রাত ঘুমাতে পারি না সেই জন্য। এই ছিল আমার ঘটনা। এরপর বৃদ্ধ আব্দুল দোকানি বলে উঠলো, আচ্ছা যাও যাও যাও, রাত হয়ে গেছে, অনেক গভীর রাত হয়ে গেছে, কারণ ঘুমাইতে হইব, যাও। এই বলে তিনি তার চায়ের দোকানটা বন্ধ করে দিলেন। আর একই সাথে সবাই একসাথে 4 বন্ধু বের হয়ে হাঁটতে হাঁটতে হাওয়ার সাথে মিলিয়ে গেল। জসু ভাই, এই ছিল আজকের ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, বা একই সাথে চায়ের দোকানে ভৌতিক আড্ডার ঘটনা। কেমন লাগলো এই 4টি ঘটনা? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ইন্সপায়ার করতে ভুলবেন না। আপনাদের ইন্সপিরেশনের সাথে পেলে দারুণ দারুণ ঘটনা লিখতে আনন্দ পায়। আপনারা জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন সরকার বলছিলাম। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ভাই, এবং আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে। স্টোরিটা বললে ভুল হবে, অনেকগুলো স্টোরি ছিল, অসম্ভব রকম সুন্দর স্টোরি ছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনা সবাইকে শেয়ার করার জন্য, বিকজ স্টোরিগুলো একটার চেয়ে একটা ভয়ঙ্কর ছিল, একটার চেয়ে একটা ক্রিপি ছিল, সত্যি অসাধারণ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আশা করছি শুধু আমার কাছে নয়, সবার কাছে স্টোরিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক অটোমেটিক্যালি হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এবং আপনাদের সবাইকে আবারও বলবো, আশ্বস্ত করে বলবো যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। ভৌতিকদুনিয়া@gmail.com থেকে এই ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করবেন। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো, বিকজ আমি জানি আপনারা যে ঘটনাগুলো পাঠান না একটু বেশি জোস হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।
সো দিস ইজ দ্য ফ্যাক্টস। আমি আবারও বলবো, আপনারা বেস্ট স্টোরিগুলো লিখে পাঠাবেন ভৌতিক দুনিয়া @gmail.com, অথবা আপনারা চাইলে ঘটনাটি অবশ্যই পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 0400930111। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক, আগে কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা পাঠাবেন না দয়া করে। সো দিস দ্য ফ্যাক্ট। এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে। তাতে কোনো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।